সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 থেকে বর্তমান সময়ের ধারাবাহিক বিশ্লেষণ। ভারতের স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের ভূমিকা, জাতীয় কংগ্রেস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিহাস, আদর্শ, অবদান। এই প্রেজেন্টেশনে আলোচনা করব জাতীয় কংগ্রেসের জন্ম, আদর্শ, আন্দোলনের ভূমিকা, নেতৃবৃন্দ, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে জাতীয় কংগ্রেসের ভূমিকা এবং স্বাধীনতার পর তার রূপান্তর অবদান। কংগ্রেস ভারতের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ, যার ভূমিকা ছিল রাজনৈতিক জাগরণ, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং গণতান্ত্রিক কাঠামো নির্মাণ। ভারতীয় জাতীয় কংগ্রেস কি? ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের একটি প্রধান রাজনৈতিক দল, যা 1885 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে এটি একটি আলোচনা ও প্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল, কিন্তু ধীরে ধীরে এটি ভারতীয় জাতীয়তাবাদের প্রধান মুখ হয়ে ওঠে। কংগ্রেসের মধ্য দিয়েই ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধাপ পরিচালিত হয়। এই দলটি দীর্ঘ সময় ধরে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। গঠনের প্রেক্ষাপট: জাতীয় কংগ্রেসের আগে ভারতের রাজনৈতিক অবস্থা। 1870 থেকে 1880-র দশকে ব্রিটিশ শাসনের ফলে ভারতীয় সমাজে এক ধরনের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে। এই শ্রেণীর মধ্যে একটি রাজনৈতিক সচেতনতা তৈরি হয়। তারা ব্রিটিশ শাসনের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত হতে চায়। রাজনৈতিক দাবি দাওয়া তুলে ধরার জন্য একটি রাজনৈতিক জাতীয় স্তরের সংগঠনের প্রয়োজন হয়। এই প্রেক্ষাপটেই জাতীয় কংগ্রেসের জন্ম হয়। এ.ও. হিউমের ভূমিকা। এক ব্রিটিশ আধিকারিক কিভাবে জাতীয় কংগ্রেস গঠন করলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, যিনি 1885 সালে ভারতীয় নেতাদের সহায়তায় কংগ্রেস গঠন করেন। অনেকে মনে করেন ব্রিটিশ শাসকরা সেফটি ভালভ হিসাবে কংগ্রেসকে অনুমোদন দেয়, যাতে ভারতীয় বুদ্ধিজীবীরা বিদ্রোহের পরিবর্তে সাংবিধানিক পথে তাদের দাবি তুলতে পারে। তবে হিউমের উদ্যোগে জাতীয়তাবাদের একটি প্ল্যাটফর্ম সৃষ্টি হয়। প্রথম অধিবেশন 1885। স্থান, সভাপতি ও মূল সিদ্ধান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 28শে ডিসেম্বর 1885 সালে বোম্বে শহরে। সভাপতিত্ব করেন ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি। এই অধিবেশনে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অধিবেশনের মূল লক্ষ্য ছিল ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করা এবং ব্রিটিশ সরকারের কাছে দাবি দাওয়া তুলে ধরা। প্রাথমিক উদ্দেশ্য ও লক্ষ্য: সেফটি ভালভ তত্ত্ব এবং ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। কংগ্রেস গঠনের প্রাথমিক লক্ষ্য ছিল ভারতীয়দের মতামত ব্রিটিশ সরকারের কাছে শান্তিপূর্ণভাবে তুলে ধরা। কিন্তু ইতিহাসবিদ যেমন লালা লাজপত রায় মনে করেন কংগ্রেস ছিল একটি সেফটি ভালভ, যা ব্রিটিশদের তৈরি, যাতে শিক্ষিত ভারতীয়দের ক্ষোভ নিয়ন্ত্রণ রাখা যায়। তবে বহু দেশপ্রেমিক নেতা একে জাতীয় চেতনার প্রথম সাংগঠনিক রূপ হিসাবে দেখেন। এর লক্ষ্য ছিল প্রশাসনিক সংস্কার, জনস্বার্থে আইন প্রণয়ন ও প্রতিনিধিত্ব সরকার প্রতিষ্ঠার দাবি তোলা। মডারেট নেতা ও তাদের চিন্তা ভাবনা: দাদাভাই নৌরোজি, গোখলে, ডব্লিউ.সি. ব্যানার্জি। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে ছিলেন মডারেট বা সংযতপন্থী, যাদের নরমপন্থী বলা হয়। এই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নৌরোজি, যার ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ; গোপাল কৃষ্ণ গোখলে, সমঝোতার রাজনীতি; ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, তারা বিশ্বাস করতেন যুক্তি ও যুক্তিপূর্ণ চাপে ব্রিটিশ সরকারকে সংস্কার করতে বাধ্য করা সম্ভব। তারা সংবাদপত্র, পিটিশন, বৈধ প্রতিবাদ ইত্যাদির মাধ্যমে তাদের দাবিগুলি তুলে ধরতেন। মডারেটদের দাবি: আইনসভার সংস্কার, প্রতিনিধি সরকার। মডারেটদের প্রধান দাবি ছিল ভারতীয়দের আইন পরিষদের অধিক অংশগ্রহণ, রাজস্ব ও খরচের জবাবদিহি, বিচার ব্যবস্থায় ভারতীয়দের নিয়োগ,
প্রেসের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। তাদের দাবি ছিল ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে স্বায়ত্ত শাসনের দিকে এগোনো। যদিও এই দাবিগুলি ছিল যথেষ্ট যুক্তিসঙ্গত, তবুও ব্রিটিশ সরকার তাদের অধিকাংশ দাবি উপেক্ষা করে। মডারেটদের সমালোচনা, ব্রিটিশ ঘেঁষা ও ধীর রাজনীতি। মডারেটদের প্রতি নানা সমালোচনা ছিল। চরমপন্থীরা মনে করতেন এরা ছিল ব্রিটিশ সরকারের প্রতি অতিরিক্ত ভক্তি দেখাতো এবং প্রকৃত স্বাধীনতা অর্জনের ইচ্ছা ছিল না। তাদের আন্দোলন ধীর গতি ও মধ্যবিত্ত শ্রেণী কেন্দ্রিক ছিল। সাধারণ মানুষ এবং কৃষকদের মধ্যে তাদের প্রভাব ছিল কম। তবে সত্য এই যে মডারেটরা রাজনৈতিক আন্দোলনের ভিত্তি রচনা করেন। প্রাথমিক কংগ্রেসের অর্জন, রাজনৈতিক চেতনার সূচনা। যদিও মডারেট কংগ্রেস সরাসরি স্বাধীনতা অর্জন করতে পারেনি, কিন্তু তারা ব্রিটিশ নীতির সমালোচনা করে একটি রাজনৈতিক সচেতনতা তৈরি করেছিল। তারা জনগণের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে অধিকারবোধ ও জাতীয়তাবাদের বীজ বপন করেন। সংবাদপত্র, জনসভা ও আলোচনার মাধ্যমে তারা দেশ জুড়ে জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলে। পরবর্তী চরমপন্থী ও গান্ধী আন্দোলনের পথ প্রস্তুত করে এই প্রাথমিক কংগ্রেসই। বঙ্গভঙ্গ 1905 প্রতিক্রিয়া এবং আন্দোলনের সূচনা। বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা করলে লর্ড কার্জন, যার মাধ্যমে 1905 সালে বাংলাকে পূর্ব ও পশ্চিম দুটি ভাগে ভাগ করা হয়। এটি ছিল একটি প্রশাসনিক ছলনার আড়ালে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার প্রচেষ্টা। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে কংগ্রেস ও বাঙালি বুদ্ধিজীবীরা স্বদেশীয় বয়কট আন্দোলনের সূচনা করে। বঙ্গভঙ্গ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের এক মাইল ফলক হয়ে ওঠে। চরমপন্থীদের উত্থান, লালবাল পাল এবং রেডিক্যাল জাতীয়তাবাদ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে চরমপন্থী বা রেডিক্যাল নেতারা নেতৃত্ব দেন। এদের মধ্যে লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পাল বিশেষভাবে স্মরণীয়। এরা সরাসরি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন এবং আত্মত্যাগ, অহিংসা, প্রতিরোধ ও জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন। তিলকের বিখ্যাত উক্তি ছিল, স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার এবং আমি তা নিয়ে থাকবই। মডারেট বনাম চরমপন্থী নরমপন্থী বনাম চরমপন্থী মতবিরোধ দৃষ্টিভঙ্গি। মডারেটরা ধাপে ধাপে সংস্কারের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা ভাবতেন, আর চরমপন্থীরা মনে করতেন তা সম্ভব নয়। প্রয়োজন গণজাগরণ ও তীব্র আন্দোলন। মডারেটরা বিশ্বাস করতেন যুক্তিবাদ, চরমপন্থীরা বিশ্বাস করতেন আত্মবলিদানে। এই মতপার্থক্য ক্রমশ দ্বন্দ্বের রূপ নেয় এবং অবশেষে 1907 সালে কংগ্রেস বিভক্ত হয়। সুরাট বিভাজন 1907, বিভক্তি ও তার প্রভাব। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দুই ভাগে বিভক্ত হয়, মডারেট ও চরমপন্থী। সভাপতি নির্বাচনের প্রশ্নে মতভেদ তীব্র হয়ে ওঠে। এর ফলে কিছুদিনের জন্য কংগ্রেস দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশ সরকার এই বিভাজনের সুযোগ নিয়ে জাতীয় আন্দোলন দমন করে, তবে ভবিষ্যতে এই দুই ধারার ঐক্যই স্বাধীনতার সংগ্রামকে শক্তিশালী করে। স্বদেশীয় বয়কট আন্দোলনে কংগ্রেসের ভূমিকা। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয়। কংগ্রেস নেতারা বিদেশি পণ্য বর্জনের ডাক দেন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করেন। শিক্ষা, বস্ত্র, খাদ্য সহ বিভিন্ন ক্ষেত্রে স্বদেশী চিন্তাধারা প্রচার করা হয়। এই আন্দোলন ভারতীয়দের মধ্যে আত্মনির্ভরতার সচেতনতা জাগিয়ে তোলে এবং গণ আন্দোলনের সূচনা করে। বিপ্লবী জাতীয়তাবাদী উত্থান, কংগ্রেসের পাশাপাশি সমান্তরাল আন্দোলন। কংগ্রেস সাংবাদিক ও অহিংস আন্দোলনের পাশাপাশি কংগ্রেসের সাংবিধানিক ও অহিংস আন্দোলনের পাশাপাশি একদল যুবক চরমপন্থী পথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তারা ছিলেন বিপ্লবী জাতীয়তাবাদী। অনুশীলন সমিতি, যুগান্তর, ভারতসভা, গদর পার্টি প্রভৃতি গোপন সংগঠন গঠিত হয়। অস্ত্র সংগ্রহ, বোমা বিস্ফোরণ ও ব্রিটিশ আধিকারিকদের হত্যা ছিল তাদের কৌশল। যদিও কংগ্রেস এসব পথকে সমর্থন করত না, তবুও জাতীয় চেতনা জাগিয়ে তুলতে এই ধারার ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল। লখনৌ চুক্তি 1916, হিন্দু মুসলিম ঐক্য এবং কংগ্রেসের পুনর্মিলন। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে প্রথমবার দুই বৃহৎ রাজনৈতিক দল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একত্র হয়।
একই বছর মডারেট ও চরমপন্থীরা আবার কংগ্রেসে মিলিত হয়। এটি জাতীয় ঐক্যের একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল। চুক্তি অনুযায়ী উভয় পক্ষ আইনসভায় তাদের প্রতিনিধিত্ব ও অধিকারের দাবি তোলে। মহাত্মা গান্ধী 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন এবং ধীরে ধীরে কংগ্রেসের নেতৃত্বে আসেন। প্রথম দিকে তিনি চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ এ নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন করেন। তার নেতৃত্বে কংগ্রেস নতুন কৌশলে গণ আন্দোলনের পথ বেছে নেয়, যা ছিল অহিংস ও সত্যাগ্রহের উপর ভিত্তি করে। অসহযোগ আন্দোলন 1920, সিদ্ধান্ত, সফলতা ও প্রত্যাহার। 1919 সালে রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করে। আন্দোলনে বিদেশি পণ্য বর্জন, সরকারি পদ ও উপাধি ত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান বর্জন ইত্যাদি ছিল। এটি ভারতীয় গণ আন্দোলনের এক বৃহত্তর রূপ ছিল। কিন্তু 1922 সালে চৌরিচৌরা ঘটনার আন্দোলনে হিংসাত্মক হয়ে উঠায় গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন। স্বরাজ পার্টি গঠন 1923, মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস। অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পর অনেক নেতা কংগ্রেসের পন্থা নিয়ে প্রশ্ন তুলেন। ফলে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ পার্টি গঠন করেন 1923 সালে। এই দলটি কংগ্রেসের অন্তর্ভুক্ত ছিল, তবে তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশ আইনসভায় গিয়ে ঔপনিবেশিকবাদের ভিত থেকে প্রতিরোধ করা। তারা নির্বাচনে অংশ নিয়ে আইনসভা ব্যবহার করে সরকারকে চাপে ফেলতে চেয়েছিল। সাইমন কমিশন ও নেহেরু রিপোর্ট 1927-28। 1927 সালে ব্রিটিশ সরকার ভারতের সাংবিধানিক সংস্কার পর্যালোচনার জন্য সাইমন কমিশন পাঠায়, যার সব সদস্যই ছিল ইংরেজ। এতে ভারত জুড়ে সাইমন গো ব্যাক স্লোগান তীব্র বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদের জবাবে কংগ্রেস 1928 সালে নেহেরু রিপোর্ট তৈরি করে, যার নেতৃত্বে ছিলেন মতিলাল নেহেরু। এতে স্বশাসনের দাবি জানানো হয়। যদিও কংগ্রেস তরুণ নেতারা পূর্ণ স্বাধীনতার দাবিতে সুর চড়ান, তবুও এটি ছিল একটি ঐতিহাসিক সাংবিধানিক খসড়া। নাগরিক অবাধ্যতা আন্দোলন 1934, যাকে বলা হয় আইন অমান্য আন্দোলন। লবণ মার্চ, গান্ধী আরোইন চুক্তি। 1930 সালে কংগ্রেস লবণ আইন ভঙ্গ করে নাগরিক অবাধ্যতা আন্দোলন শুরু করে। গান্ধীজি ডান্ডি অভিযানে নেতৃত্ব দেন, যেখানে তিনি 24 দিন ধরে 240 মাইল হেঁটে সমুদ্র থেকে লবণ তৈরি করেন। এটি ছিল ব্রিটিশ আইনের শান্তিপূর্ণ অমান্য। আন্দোলনের হাজার হাজার মানুষ জেল খাটে। পরে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে, যাতে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠক যোগ দিতে সম্মত হয়। গোলটেবিল বা রাউন্ড টেবিল বৈঠক সমূহ ও কংগ্রেসের অংশগ্রহণ। 1930 থেকে 32 সালের মধ্যে লন্ডনে 3টি রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম সম্মেলনে কংগ্রেস যোগ দেয়নি। দ্বিতীয় সম্মেলনে গান্ধীজি একমাত্র প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেন। তৃতীয় সম্মেলনে কংগ্রেস সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল। এই বৈঠকে ভারতীয় রাজনৈতিক দল ও ব্রিটিশ সরকারের স্বাধীনতা, সংবিধান ও সংখ্যালঘু প্রশ্নে আলোচনা করে। ফলাফল ছিল সীমিত এবং পরবর্তী আন্দোলনের আবার জোরদার হয়ে ওঠে। ভারত ছাড়ো আন্দোলন 1942, ডু অর ডাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের একতরফা যুদ্ধ ঘোষণা ও রাজনৈতিক বন্দীদের গ্রেপ্তারের বিরুদ্ধে 1942 সালে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। 8 আগস্ট 1942 সালে বোম্বে অধিবেশনে গান্ধীজি স্লোগান দেন ডু অর ডাই। এরপরেই তাকে এবং অন্যান্য নেতাদের গ্রেপ্তার করা হয়। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বহু স্থানে হিংসাত্মক ঘটনাও ঘটে। এটি ছিল স্বাধীনতার পূর্বে সর্বশেষ বৃহৎ গণ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কংগ্রেসের ভূমিকা, সমর্থন না বিরোধিতা। ব্রিটিশ সরকার কংগ্রেসের অনুমতি ছাড়াই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায়। কংগ্রেস এই সিদ্ধান্তে প্রতিবাদ করে এবং ব্রিটিশ সরকারের প্রতি অনাস্থা জানায়। তবে মুসলিম লীগ ব্রিটিশদের সমর্থন করে। কংগ্রেস চায় আগে স্বাধীনতা দাও, তারপর আমরা যুদ্ধ সমর্থন করব। ফলে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয় এবং স্বাধীনতার দাবি আরও জোরদার হয়ে ওঠে। ক্যাবিনেট মিশন ও কংগ্রেসের অবস্থান 1946। ব্রিটিশ সরকার 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে পাঠায় একটি সংবিধান প্রণয়নের পরিকল্পনা নিয়ে। কংগ্রেস শুরুতেই পরিকল্পনার কিছু অংশ মেনে নেয়। ব্রিটিশ একটি সাংবিধানিক সভার মাধ্যমে ভারত শাসনের রূপরেখা তৈরির প্রস্তাব দেয়,
কিন্তু মুসলিম লীগ পাকিস্তানের দাবি ছাড়েনি। কংগ্রেস একটি ঐক্যবদ্ধ ভারতের পক্ষে ছিল। এই মিশনের ব্যর্থতা শেষ পর্যন্ত দেশভাগের দিকে নিয়ে যায় দেশকে। ক্ষমতা হস্তান্তর ও দেশভাগ, কংগ্রেসের ভূমিকা, বিভিন্ন রাজনৈতিক চাপ ও ব্রিটিশদের ক্লান্তিতে 1947 সালে ভারত স্বাধীন হয়, তবে সেই স্বাধীনতা ছিল বিভাজনের মাধ্যমে। কংগ্রেস দ্বিজাতি তত্ত্ব মানতে চায়নি, কিন্তু পরিস্থিতির চাপে দেশভাগ মেনে নেয়। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তান ও ভারত গঠিত হয়, যদিও দেশভাগে কংগ্রেসের অনেকটাই অনিচ্ছায় ছিল, তবুও তাদের শান্তিপূর্ণ হস্তান্তরে অগ্রণী ভূমিকা রাখে। কংগ্রেসের আদর্শ জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র। ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল আদর্শ ছিল জাতীয় ঐক্য ও স্বাধীনতা, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ধারণা, গণতান্ত্রিক ও সাংবিধানিক পন্থা, সামাজিক ন্যায় ও অস্পৃশ্যতা দূরীকরণ, ভাষা ও সাংস্কৃতিক বহুত্ববাদ। এই আদর্শগুলি স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী ভারত গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কংগ্রেসের সংগঠন ও গঠন কাঠামো। কংগ্রেস একটি সুবিন্যস্ত সংগঠন ছিল, যার মধ্যে ছিল ওয়ার্কিং কমিটি, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, রাজ্য ও জেলা স্তরের কমিটি। প্রতি বছর একবার সাধারণ অধিবেশন হতো। এই গণতন্ত্র কংগ্রেসকে একটি সর্বভারতীয় দলে পরিণত করেছিল, যা দেশের প্রতিটি প্রান্তে জাতীয়তাবাদ ছড়িয়ে দিয়েছিল। কংগ্রেসের অবদান রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে। ভারতীয় জাতীয় কংগ্রেস শুধু স্বাধীনতা অর্জনেই নয়, সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা ও নারী অধিকারের জোর, জাতপাত ও অস্পৃশ্যতার বিরুদ্ধে অবস্থান, শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষা, পরবর্তীকালে গণতান্ত্রিক ভারতের ভিত্তি রচনা। তাদের অবদান ছিল বহুস্তরীয়। রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক চেতনার প্রসার। গুরুত্বপূর্ণ অধিবেশনসমূহ: লাহোর অধিবেশন, করাচি অধিবেশন, ফৈজপুর অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু অধিবেশন ছিল ঐতিহাসিক গুরুত্ববাহী। লাহোর অধিবেশনে 1929 সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু, এখানে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করা হয়। করাচি অধিবেশন 1931, এখানে বেসিক রাইটস ও সমাজতান্ত্রিক নীতিমালা গৃহীত হয়। ফৈজপুর অধিবেশন 1936, এটি ছিল কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন, এখানে কৃষক, শ্রমিক ও দারিদ্রদের অধিকার নিয়ে আলোচনা করা হয়। গুরুত্বপূর্ণ কংগ্রেস নেতা: নেহরু, প্যাটেল, আবুল কালাম আজাদ, এনি বেসান্ত। কংগ্রেসের ঐতিহাসিক অনেক মহান নেতা, তাদের অবদান রয়েছে। জওহরলাল নেহরু, পূর্ণ স্বরাজের দাবি, প্রথম প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল, ভারতীয় একীকরণের স্থপতি। মৌলানা আবুল কালাম আজাদ, শিক্ষা ও হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে। এনি বেসান্ত, হোমরুল আন্দোলনের প্রবক্তা, প্রথম নারী কংগ্রেস সভাপতি। তাদের নেতৃত্ব কংগ্রেসকে বহুমাত্রিক ও শক্তিশালী সংগঠনে পরিণত করে। মুসলিম লীগের সঙ্গে সম্পর্ক, বিরোধ, সমঝোতার প্রচেষ্টা। প্রথম দিকে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিছুটা সহযোগিতা দেখা গেলেও সময়ের পথে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। লখনৌ চুক্তির পরে অনেক আলোচনা হলেও মুসলিম লীগ পাকিস্তান দাবি তোলায় দ্বন্দ্ব চূড়ান্ত হয়। কংগ্রেস ভারতের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে ছিল, আর লীগ ধর্মের ভিত্তিতে দেশভাগ চেয়েছিল। 1947 সালে দেশভাগের মাধ্যমে তাদের পথ আলাদা হয়। নারীদের অংশগ্রহণ: সরোজিনী নাইডু, কমলা দেবী চট্টোপাধ্যায়। কংগ্রেস নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি, গান্ধীজির ঘনিষ্ঠ সহচর। কমলা দেবী চট্টোপাধ্যায় অসহযোগ লবণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। নারী আন্দোলনে অংশগ্রহণ করে জাতীয় রাজনীতিকে নতুন মাত্রা দেয়। কংগ্রেস তাদের নেতৃত্ব সুযোগ দিয়ে সামাজিক পরিবর্তনের পথ সুগম করে। কৃষক আন্দোলনে কংগ্রেসের ভূমিকা: স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি কংগ্রেস কৃষকদের সমস্যা নিয়ে সরব ছিল। কংগ্রেস নেতারা বুঝেছিলেন প্রকৃত জাতীয় আন্দোলন তখনই সফল হবে যখন কৃষক ও শ্রমজীবীরা এতে অংশ নেবে। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কংগ্রেস নেতারা। ভূমি সংস্কার, খাজনা মকুব ও দাসত্বের বিরুদ্ধে কংগ্রেস অবস্থান শক্ত ছিল। যুব ও ছাত্রদের অবদান: কংগ্রেস আন্দোলনে তরুণদের ভূমিকা। কংগ্রেসের আন্দোলনে দেশের যুব ও ছাত্রদের ব্যাপক অংশগ্রহণ করে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, লবণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, সব ক্ষেত্রেই ছাত্ররা অগ্রণী ছিল। বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ মিছিল, সভা সমিতি, স্বদেশী প্রচারে অংশগ্রহণ করে। এই তরুণ প্রজন্মই ছিল কংগ্রেস আন্দোলনের শক্ত ভিত। কংগ্রেসের সমালোচনা: শ্রেণীভিত্তিক নেতৃত্ব, আপোষহীন দলীয় দ্বন্দ্ব। যদিও কংগ্রেস স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল, তবে তার কিছু সীমাবদ্ধতাও ছিল। সমালোচকরা বলেন কংগ্রেস মূলত মধ্যবিত্ত ও উচ্চবর্ণের নেতৃত্বে পরিচালিত ছিল, কৃষক ও শ্রমজীবীদের স্বার্থে ততটা সক্রিয় ছিল না। ব্রিটিশদের সঙ্গে অনেক সময় আপোষ করেছে। দলের ভেতরে মতপার্থক্য ও বিভাজন ছিল। এই সমালোচনাগুলি আন্দোলনের বাস্তবতাকে তুলে ধরলেও কংগ্রেস ঐতিহাসিক অবদান খাটো করে না।
স্বাধীনতার পর কংগ্রেস রাষ্ট্র গঠনের ভূমিকা। স্বাধীনতার পরে কংগ্রেস ভারতে প্রথম সরকার গঠন করে এবং সংবিধান প্রণয়নে নেতৃত্ব দেয়। পণ্ডিত নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আজাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ দেশের পরিকল্পনা, শিক্ষা, বিজ্ঞান, শিল্পায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক গঠনে মূল ভূমিকা রাখেন। পঞ্চবার্ষিক পরিকল্পনা, গণতান্ত্রিক নির্বাচন, ভূমি সংস্কার সবই কংগ্রেস সরকারের প্রথম দিকের অবদান। উপসংহার: ভারতীয় জাতীয় কংগ্রেসের ঐতিহ্য ও প্রভাব। ভারতীয় জাতীয় কংগ্রেস শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি ভারতের স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয় চেতনার প্রতীক। এর নেতৃত্ব একটি জাতি নিজেদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে ইতিহাসের পাতায় কংগ্রেসের অবদান চিরকাল অম্লান থাকবে। এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা লাইক, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।